নমস্কার, সাহিত্য অভিযানে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়তোষ। আজ আমরা ব্যাকরণের যে গুরুত্বপূর্ণ টপিকসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো ধাতু এবং ক্রিয়াপদ। এক্ষেত্রে আমরা ধাতু কি, ক্রিয়াপদ কি সেটা জানবো, সেই সঙ্গে এ থেকে কোন কোন প্রশ্ন আসে সেই সকল ব্যাপারগুলো নিয়ে আমরা একে একে আলোচনা করব। কয়েকটা এপিসোডে ভাগ করে আমরা ধাতু এবং ক্রিয়াপদ সম্পূর্ণ জেনে নেব। আজ আমরা জেনে নেব ইন্ট্রোডিউসের ব্যাপারে, অর্থাৎ আমরা ধাতু কি, ক্রিয়াপদ কি, ধাতু এবং ক্রিয়াপদের মধ্যে সম্পর্ক এবং তাদের শ্রেণীবিভাগ একে একে আমরা জেনে নেব। প্রথমে আসি ক্রিয়াপদ কি, কেননা ক্রিয়াপদ যদি আমরা জেনে নিতে পারি তাহলে কিন্তু ধাতু বুঝতে আমাদের আর কোনো অসুবিধা থাকবে না। প্রথমে আসি ক্রিয়াপদ। এক্ষেত্রে আমরা দেখুন কবিতার দুটো লাইন উল্লেখ করেছি, কাস্তে দাও আমার হাতে, সোনালী সমুদ্র সামনে ঝাঁপ দেব তাতে। দেখুন এই দুটো লাইন দেখে আমরা সরাসরি দেখতে পাচ্ছি, এক পলকে আমরা বলে দিতে পারবো এখানে প্রথম লাইনে দাও এবং দ্বিতীয় লাইনে দেব, এই দুটো কিন্তু ক্রিয়াপদ। কেন না, এই দাও এবং দেব এই দুটোর মধ্য দিয়ে কাজ করা বোঝাচ্ছে, কোনো ক্রিয়া বোঝাচ্ছে। তাহলে এই দাও এবং দেব কিন্তু ক্রিয়া, এবং সেই সঙ্গে এটাকে ক্রিয়াপদ কেন বলছি, কেননা আমরা জানি পদ গঠিত হয় ধাতু এবং বিভক্তি নিয়ে, তাই তো না, শব্দ প্লাস বিভক্তি, তাই তো, শব্দ প্লাস বিভক্তি বা শব্দের পরে বিভক্তি বসে হয় কি ধাতু, কি পদ, তাই তো, শব্দের পরে বিভক্তি বসে হয় পদ। তাহলে আমরা তাকে বলছি যে ক্রিয়াপদ। কেন না, এর মধ্য দিয়ে অর্থাৎ দাও এবং দেবর মধ্য দিয়ে কাজ করা বোঝাচ্ছে, ক্রিয়া বোঝাচ্ছে। তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হতে পারলো। ক্রিয়াপদ হলো বাক্যের মধ্যে অবস্থিত যে সকল শব্দ বা পদের মধ্য দিয়ে কিছু করা, খাওয়া, যাওয়া, নেওয়া, দেওয়া ইত্যাদি কোনো কাজ বোঝায়, তাকে বলা হচ্ছে ক্রিয়াপদ। ক্লিয়ার করতে পারলাম। ঠিক একইভাবে আমরা যদি বলি যে করি একটি ক্রিয়াপদ, আবার একইভাবে পড়িবে একটি ক্রিয়াপদ, পড়িবে। আবার একইভাবে যদি আমরা বলি যে দেখিতেছি, বললাম দেখিতেছি, এটাও কি একটা ক্রিয়াপদ। কেন না, করি, পড়িবে, দেখিতেছি প্রত্যেকটার মধ্য দিয়ে কাজ করা বোঝাচ্ছে, ক্রিয়া বোঝাচ্ছে, যার জন্য এটা কি ক্রিয়াপদ। আমাদের কাছে তাহলে ক্রিয়াপদ ব্যাপারটা কি সেটা ক্লিয়ার হয়ে গেল। এবারে আমরা যে জিনিসটা জানবো সেটা হলো ধাতু কি। দেখুন ধাতু ব্যাপারটা জানতে গেলে আমাদের এই ক্রিয়াপদটা ভালোভাবে বুঝতে হবে, কেননা ক্রিয়াপদের মধ্যেই কিন্তু ধাতুটা লুকিয়ে রয়েছে। কেননা ক্রিয়ার মূল হলো ধাতু, এটা আমরা কিন্তু জেনে এসেছি যে ক্রিয়ার মূল ধাতু। সেটা কিভাবে সেটা আমরা বুঝে নেবো। দেখুন এই ক্রিয়াটাকে যদি আমরা ভাঙি, এই যে করি, ধরুন এই করিটাকে ভাঙলাম, কি পাবো, কর যোগ হস্যই। আবার একইভাবে পড়িবে, এটাকে যদি আমরা ভাঙি, পর যোগ ইবে। আবার একইভাবে দেখিতেছি, কি হবে, দেখ যোগ ইতেছি। এখানে করের নিচে, পরের নিচে এবং ক্ষয়ের নিচে একটা করে হসন্ত আসবে। এবারে দেখুন আমরা করি, এটাকে ভেঙে কি পেলাম, কর যোগ হস্যই। এখানে কর কি, এখানে কর হলো একটি ধাতু। আবার একইভাবে পর ধাতু, আবার দেখো তাই। আর বাকি যে রয়ে গেল হস্যই, ইবে, ইতেছি, এগুলো কি, এগুলো হলো এক একটা বিভক্তি। ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। ইবে বিভক্তি, ইতেছি বিভক্তি, অর্থাৎ ক্রিয়াপদকে ভাঙলে আমরা দুটো অংশ পাচ্ছি, এক হচ্ছে ধাতু আর একটা পাচ্ছি বিভক্তি। ক্লিয়ার। এবারে আসি, এই যে কর, এটা তো একটা কি ধাতু। এই ধাতু কি দেখুন, এটাকে আর কিন্তু ভাঙা যায় না, অর্থাৎ এটা অবিশ্লেষ্য। অবিশ্লেষ্য, আমি এই অংশটা মুছে দিলাম, কারণ এটা এখন অংশের দরকার নেই, এখানে কিছু লিখতে হবে। এবারে আসি, দেখুন এখানে কর, এটাকে কিন্তু ভাঙতে পারছি না। যেমন ধরুন এখানে করি, এই ক্রিয়াপদটাকে ভেঙে আমরা পেয়েছিলাম কি, কর যোগ হস্যই, যার মধ্যে করটা কি ধাতু, হস্যইটা কি বিভক্তি। কিন্তু এই কর এটাকে কিন্তু আমরা আর ভাঙতে পারছি না, অবিশ্লেষ্য। আবার একইভাবে এটার কিন্তু একটা অর্থ রয়েছে। কেন, কর বলতে কি আমরা জানি কোনো কাজ করা বোঝাচ্ছে বা কিছু করতে বলা হচ্ছে, কি বলি, তুই এটা কর, তাই তো, কর, কর মানে একটা অর্থ পাচ্ছি। ঠিক একইভাবে এখানে অবিশ্লেষ্য, আবার এটা কিন্তু কি অর্থবোধক, অর্থবোধক। আবার ঠিক একইভাবে দেখুন যার অর্থ আছে, যা অবিশ্লেষ্য, সেটা কিন্তু কি ক্রিয়ার মূল, যেটা আমরা একটু আগে বলছিলাম যে মূল। কেন না, এটা কিন্তু অবিশ্লেষ্য, আবার একইভাবে অর্থ রয়েছে, এটাকে আর ভাঙা হচ্ছে না, কনস্ট্যান্ট রয়েছে। স্বাভাবিকভাবে এটা কি বলতে পারি যে ক্রিয়ামূল, ক্রিয়ামূল। কিন্তু অপরদিকে দেখুন হস্যই, এর কোনো নিজস্ব অর্থ নেই। এই হস্যই বিভক্তিটা কিন্তু শব্দের সঙ্গে যুক্ত হয়ে বা এই কর ধাতুটার সঙ্গে যুক্ত হয়ে তার অর্থটাকে পরিপূর্ণ করে তুলছে, করি পরিপূর্ণ করে তুলছে, অর্থটাকে আরো বিকশিত করে তুলছে।
কিন্তু এর নিজস্ব কিন্তু কোনো অর্থ নেই, বিশ্লেষণে তো কোনো প্রশ্নই আসে না, আর ক্রিয়ামূল তো নয়। তাহলে এখানে আমরা কি পেলাম, কর বা এই ধাতুটা একাধারে অবিশ্লেষ্য, একাধারে অর্থবোধক, একাধারে ক্রিয়ার মূল। তাহলে আমরা যদি বলি যে ধাতু কি সংজ্ঞা হিসেবে, তাহলে আমাদেরকে বলতে হবে যে বাক্যের মধ্যে অবস্থিত অবিশ্লেষ্য অর্থবোধক ক্রিয়ামূল হলো ধাতু। তো ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। ধাতু এবং ক্রিয়াপদ কি না, ক্রিয়া হচ্ছে বাক্যের মধ্যে যার দ্বারা কোনো কিছু করা, খাওয়া, যাওয়া ইত্যাদি কোনো কাজ করা বোঝায়, তাকে বলা হচ্ছে ক্রিয়া। আর এই ক্রিয়ার মূল হচ্ছে ধাতু, কেননা এই ধাতুটা যেমন একাধারে অবিশ্লেষ্য, একাধারে অর্থবোধক, একাধারে কিন্তু ক্রিয়ার মূল। ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এবারে আমরা যেটা জানবো সেটা হলো ক্রিয়া এবং ধাতুর গঠনগত শ্রেণীবিভাগ, অর্থাৎ ক্রিয়া এবং ধাতুকে কটি শ্রেণীতে ভাগ করা হয় এবং সেই শ্রেণীবিভাগ নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে এবং সেটাই গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা তো জাস্ট একটা আলোচনার মধ্যে রয়ে গেলাম, একটা ইন্ট্রোডিউসের ব্যাপার জেনে নিলাম বা ভূমিকা জেনে নিলাম। এরপরে যে শ্রেণীবিভাগ আছে সেটাই আমরা জেনে নেব। চলুন। গঠন অনুসারে বাংলা ধাতু এবং ক্রিয়াপদকে তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়। কি কি? এক হচ্ছে মৌলিক ধাতু, দুই সাধিত ধাতু, তিন হলো সংযোগমূলক ধাতু। আমরা এখানে লিখে দিচ্ছি, এক মৌলিক ধাতু, মৌলিক, দুই হচ্ছে সাধিত ধাতু, সাধিত, এবং তিন হলো সংযোগমূলক ধাতু, সংযোগমূলক। এবারে এই মৌলিক ধাতু, সাধিত ধাতু এবং সংযোগমূলক ধাতু, এদের মধ্যে এই সাধিত ধাতুকে আবার তিনটি শ্রেণীতে ভাগ করা হয়। কি কি না, একে থাকছে নাম ধাতু, নাম ধাতু, দুয়ে থাকছে এরপরে প্রযোজক ধাতু, প্রযোজক ধাতু, এবং তিনে থাকছে ধনাত্মক ধাতু। এগুলোরও কিন্তু ধনাত্মক ধাতু, এগুলো কিন্তু আলাদা আলাদা ভাগ এবং এগুলো কিন্তু ভালোভাবে জানতে হবে, এর উদাহরণ জানতে হবে, এগুলোতেই কিন্তু অরিজিনাল জানার বিষয়। এরপর দেখুন সংযোগমূলক যে ধাতু আছে এটাকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়। কি কি? এক হচ্ছে যৌগিক ক্রিয়া, আরেকটা থাকে যুক্ত ক্রিয়া। তাহলে আমরা কি শ্রেণীবিভাগ পেলাম, যে গঠন অনুসারে ধাতু এবং ক্রিয়াপদকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়। এক মৌলিক ধাতু, দুই সাধিত ধাতু, এবং তিনে থাকছে সংযোগমূলক ধাতু। এদের মধ্যে মৌলিক ধাতুর কোনো শ্রেণীবিভাগ নেই। অপরদিকে সাধিত ধাতু তিনটি শ্রেণীতে বিভক্ত। এক নাম ধাতু, এখানে দন্তেনায় আকার হবে, দুই প্রযোজক ধাতু, এবং তিনে থাকছে ধনাত্মক ধাতু। অপরদিকে তিন নম্বর যে শ্রেণীবিভাগ রয়েছে সংযোগমূলক ধাতু, তা দুটি শ্রেণীতে বিভক্ত। এক যৌগিক ধাতু, অপরটা থাকছে যুক্ত বা যৌগিক ক্রিয়া বলা হয়, এখানে আমি ক্রিয়া দিয়ে দিলাম, ক্রিয়া, আর একটা থাকে যুক্ত ক্রিয়া। কেমন? এবারে দেখুন প্রথমে যেটা রয়েছে মৌলিক ধাতু, এখানে মৌলিক শব্দটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি যে মৌলিক মানে কি, যে স্বতন্ত্র, যা নিরেট, যা কনস্ট্যান্ট, কোনোভাবেই তাকে বিশ্লেষণ করা যায় না, সেটাই কিন্তু এখানে দেখুন মৌলিক শব্দটার মধ্যে দিয়ে আমরা পেয়ে যাচ্ছি। এবং এই মৌলিক শব্দটার অর্থ যদি আমরা ঠিকঠাকভাবে মনে রাখতে পারি তাহলে কিন্তু এর সংজ্ঞাটাও পেয়ে যাব। অর্থাৎ মৌলিক ধাতু হলো সেই সকল ধাতু যাকে কোনোভাবে বিশ্লেষণ করা যায় না, সেটাই হলো মৌলিক ধাতু। এবং এখানে কিন্তু সংজ্ঞার ক্ষেত্রেও সেটাই বলা রয়েছে। দেখুন বলা হচ্ছে যে ধাতু স্বয়ংসিদ্ধ, অর্থাৎ যাকে বিশ্লেষণ করা যায় না, তাকে সিদ্ধ ধাতু বা মৌলিক ধাতু বা একদল ধাতু, অর্থাৎ কতগুলো নাম এখানে প্রকাশ পাচ্ছে। দেখুন মৌলিক ধাতু কেবল তাই নয়, এখানে কিন্তু অনেকগুলো নাম থাকে, যেমন সিদ্ধ ধাতু, একদল ধাতু, স্বয়ং সিদ্ধ ধাতু। কেমন? অপরদিকে যে সাধিত ধাতু রয়েছে তারও কিন্তু আরেকটা থাকে, এটা যেমন একদল ধাতু, মানে একদল, অপরদিকে সাধিত ধাতুর আরেক নাম থাকে বহুদল ধাতু। কেমন? বহুদল। আর এই মৌলিক ধাতু কি, যাকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক ধাতু। আর সাধিত ধাতু কি না, মৌলিক ধাতুর সঙ্গে আদ প্রত্যয় যুক্ত হলেই সেটা হয়ে যাচ্ছে সাধিত ধাতু। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে মৌলিক প্লাস আ, এটা কেবল মনে রাখবেন। কেমন? মৌলিক প্লাস আ, মৌলিক ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়ে যাচ্ছে সাধিত ধাতু। এবং তার বিভিন্ন যে শ্রেণীবিভাগ রয়েছে, অর্থাৎ নাম ধাতু, প্রযোজক, ধনাত্মক, এক্ষেত্রেও কিন্তু কেবল আমাদেরকে এই কনস্ট্যান্টটা বজায় রাখতে হবে, মৌলিক প্লাস আ, এটা যদি আমরা মনে রাখি, এইটার উপর দাঁড়িয়ে রয়েছে নাম ধাতু, প্রযোজক ধাতু, ধনাত্মক ধাতু। এখানে নাম ধাতুর সংজ্ঞায় কি থাকবে দেখুন, এগুলো কিন্তু আমাদের পরবর্তী পেশটা আরো ডিটেলস আলোচনা করতে হবে, আমরা এখানে শর্টে কিছু আমাদের বলে দিচ্ছি। দেখুন নাম ধাতু বা
যে এখানে সাধিত ধাতুর প্রথম যে শ্রেণীবিভাগ রয়েছে নাম ধাতু, সেটা সংজ্ঞায় বলা হয় যে নাম পদ, অর্থাৎ কি আমরা জেনে এসেছি যে বিশেষ্য বিশেষণ, ওই যে বিশেষ্য কি কোনো ব্যক্তি বস্তুর নাম বোঝাবে সেটাই হচ্ছে কি বিশেষ্য, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে নাম পদ। সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এখানে নাম ধাতু মানে কি নাম পদ বোঝাবে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। দেখুন যে নাম পদ অর্থাৎ বিশেষ্য এবং বিশেষণের সঙ্গে প্রত্যয় যোগ করে, এখানে প্রত্যয় বলতে কি আপ্রত্যয়, যেটা আমাদের বললাম যে মৌলিক প্লাস এই যে কি মৌলিক বলতে কি এখানে বিশেষ্য বা বিশেষণ, এই যে ব্যাপারটা আসবে সেই নামপদ, এবং নামপদের সঙ্গে আপ্রত্যয় যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে গিয়ে সেটা হয়ে যাচ্ছে কি সাধিত ধাতু। দেখুন সংজ্ঞাতে সেটাই বলা হয়েছে, নামপদ অর্থাৎ বিশেষ্য এবং বিশেষণের সঙ্গে প্রত্যয় যোগ করে যে ধাতু ঘটিত হয় তাকে বলা হচ্ছে নাম ধাতু। ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি? এখানে দেখুন অর্থ হিসেবে এখানে উদাহরণ দেওয়া হয়েছে, যেমন বলা হচ্ছে যে হাত যোগ কি হচ্ছে হাতা। এখানে যেমন বলতে পারি যে আমরা হাত, বললাম হাত যোগ এখানে কি হাতটা কি একটা নামপদ অর্থাৎ কি বিশেষ্য পদ, এর মধ্যে থেকে একটা কি ব্যক্তি বস্তুর নাম বোঝাচ্ছে, কিন্তু আটা কি এখানে হলো একটি প্রত্যয়, স্বাভাবিকভাবে হয়ে যাচ্ছে কি আমাদের এখানে মৌলিক প্লাস এখানে হাতটাকে কিন্তু আমরা ভাঙতে পারছি না, কনস্ট্যান্ট, স্বাভাবিকভাবে এটা কি মৌলিক প্লাস প্রত্যয় হয়ে যাচ্ছে কি নাম ধাতু, হাতা সমান আসছে কি হাতা। বুঝতে পারছি ব্যাপারটা? ঠিক একইভাবে তারপরেই রয়েছে প্রযোজক। এখানে প্রযোজক বলতে কি যে অন্যের দ্বারা কাজ করিয়ে নেয় তাকে বলা হচ্ছে কি প্রযোজক, সেটাই কিন্তু এখানে সেই কনস্ট্যান্টটাই বজায় রয়েছে। দেখুন এখানে সংজ্ঞাতের ক্ষেত্রে সেটাই বলা হয়েছে, প্রেরণ করা বা প্রবর্তন করা অর্থে সিদ্ধ ধাতু বা মৌলিক ধাতুর সঙ্গে বা ওয়া প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে বলে প্রযোজক। এবং এখানে উদাহরণটা লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন। এখানে বলেছে যে দাদা ভাইকে চাঁদ দেখাচ্ছে বা মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে কি দেখাচ্ছেন অন্যকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন, যেটা আমরা জেনে এসেছি সেটাই কিন্তু এখানে প্রযোজক। এর কিন্তু উদাহরণ আরো রয়েছে, আমরা পরবর্তী স্টেপে জেনে নেবো। আমরা আজকে জাস্ট শর্টে আপনাদের বলে দিচ্ছি। ধর্নাত্মক, এখানে ধর্নাত্মক বলতে কি বোঝায় যে ধর্নাত্মক অর্থাৎ ধ্বনি বোঝায়, অর্থাৎ যে অব্যয়, এখানে কি ধর্নাত্মক বলতে কি একটা অব্যয় বোঝাবে, সেই অব্যয়ের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হবে, মানে অব্যয় প্লাস আমরা শর্টে বলে দিচ্ছি প্লাস হয়ে যাবে কি সমান ধর্নাত্মক। এগুলো আমাদের মনে রাখতে হবে যে অব্যয় প্লাস ধর্নাত্মক। প্রযোজক এটা কি করবে, অন্যকে দিয়ে যদি কাজ করার অর্থ বোঝায় তাকে, কিংবা নাম ধাতু এখানে কি বিশেষ্য বিশেষণ এই যে বোঝাচ্ছে তার সঙ্গে যদি প্রত্যয় যুক্ত হয় সেটা হয়ে যাচ্ছে নাম ধাতু। ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি? পরে রয়েছে সংযোগমূলক ধাতু, যাকে আমরা দুটি ভাগে পাচ্ছি, এক হচ্ছে যৌগিক ক্রিয়া আর একটা পাচ্ছি যুক্ত ক্রিয়া। এখানে যৌগিক ক্রিয়া আরেকটা পাচ্ছি যুক্ত ক্রিয়া। তাহলে এখানে সংযোগমূলক ধাতুর যে যৌগিক ক্রিয়া তাকে আমরা কি করে বুঝবো, যে ইয়া বা ইতে প্রত্যয়ান্ত অসমাপিকা ক্রিয়ার সঙ্গে অন্য একটি সমাপিকা ক্রিয়া যোগে যে ক্রিয়া গঠিত হয় তাকে বলা হচ্ছে যে যৌগিক ক্রিয়া। এগুলো আরো বিশ্লেষণের ব্যাপার আছে, আমরা পরবর্তী অংশে যাব, কিন্তু এখানে আমরা শর্টে জাস্ট আপনাদের বলে দিচ্ছি। আরেকটা রয়েছে কি যুক্ত ক্রিয়া। যুক্ত ক্রিয়া কি সংযোগমূলক ধাতু বা ক্রিয়া বিভক্তি যোগ করে যে ক্রিয়া গঠিত হয়। এখানে সংযোগমূলক বলতে কি, এখানে সংযোগমূলক ধাতু হিসেবে কি বোঝাবে, কর হ দে পা, এগুলো কিন্তু সংযোগমূলক, কেমন সেগুলো ব্যবহৃত হয়ে যে ক্রিয়া গঠিত হচ্ছে তাকে বলা হচ্ছে যুক্ত ক্রিয়া। তো ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারছি কি, এগুলো আমরা শর্টে জাস্ট আলোচনা করে নিলাম। পরবর্তী স্টেপে কিন্তু আমরা এই শ্রেণীবিভাগ মৌলিক সাধিত এবং সংযোগ এগুলো উদাহরণ সহযোগে বিশ্লেষণ করে করে আমরা কিন্তু একে একে আলোচনা করব। আজকে জাস্ট শর্টে এক পলকে আমাদের মনে রাখার কিছু কিছু টপিকস বললাম, এরপরেও শর্টটিক কিছু রয়েছে যেগুলো আপনাদের মনে রাখার ক্ষেত্রে সুবিধা হবে, এবং বিভিন্ন পরীক্ষায় যে সকল প্রশ্ন এসেছে এই ধাতু এবং ক্রিয়াপদের উপর থেকে সেগুলো কিন্তু আমরা একে একে জেনে নেব। আজ আপাতত আমরা এই ইন্ট্রোডিউসের মধ্য দিয়ে ধাতু কাকে বলে, ক্রিয়াপদ কাকে বলে, তাদের মধ্যে সম্পর্ক, তাদের শ্রেণীবিভাগ এবং কটি শ্রেণীতে বিভক্ত এবং সেগুলি শর্টকাট কিছু সংজ্ঞা আমরা আজকে জেনে নিলাম। পরবর্তী অংশে আরো ডিটেলস আমরা জানবো এবং সেই সঙ্গে আপনাদের নিকট আরো ভালোভাবে উপস্থাপন করে দিতে পারবো, এবং আমাদের কাছে সেরকম সঞ্চয় আছে, এবং যে কোনো পরীক্ষা যে বাংলার উপর, বাংলা সাহিত্যের উপর যে সকল প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু আমরা আপনাদের নিকট উপস্থাপন করতে পারবো। এবং সব থেকে বড় কথা যেটা হলো, এরপর থেকে কিন্তু নিয়মিত কন্টিনিউ বিভিন্ন টপিকসের ওপর কিন্তু আমরা ভিডিও নিয়ে আসছি, তাই আপনারা কিন্তু সঙ্গে থাকুন। এবং সেই সঙ্গে আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। ভালো থাকবেন, নমস্কার।